প্রিয় শিক্ষার্থীরা, 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের একটি আর্থিক বিবরণী প্রস্তুত করব। প্রথমে দেখো, রাইমা এন্টারপ্রাইজে 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়ামিলটি হচ্ছে মজুদ পণ্য 25,000, ক্রয় বিক্রয় 30,000 এবং 1,25,000 ফেরত। এখানে দুটি ফেরত দেয়া আছে, একটি হচ্ছে আমাদের ক্রয় ফেরত এবং আরেকটি হচ্ছে আমাদের বিক্রয় ফেরত। আমরা জানি ক্রয় সবসময় ডেবিটে থাকে এবং ক্রয় ফেরত ক্রেডিটে থাকে, অর্থাৎ এই অংশেতে আমাদের ক্রয় ফেরত হচ্ছে 2,400 টাকা এবং বিক্রয় ফেরত হচ্ছে 5,000 টাকা। তারপরে আছে বেতন, ভাড়া, আপ্যায়ন, বহন খরচ, বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ ব্র্যাকেটে দেয়া আছে 4 বছর 3,200 টাকা। বার্তা প্রাপ্তি, এটা ক্রেডিটে দেওয়া আছে। আমরা জানি আয় সবসময় ক্রেডিটে বসে, তার মানে এইটি হচ্ছে আমাদের আয়। যদি এটা ডেবিটে থাকতো তাহলে এটা আমাদের ব্যয় হতো। কুড়ি সঞ্চিতি, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি। আমরা জানি রেওয়ামিলে যদি কুড়িন বা কুড়িন সঞ্চিতি দেয়া থাকে তাহলে সেটা প্রারম্ভিক ধরে নিতে হয়, আর যেটা সমন্বয়ে দেয়া থাকে সেটা হচ্ছে সমাপনী কুড়িন বা কুড়িন সঞ্চিতি। তারপরে বিবিধ দেনাদার 40,000 টাকা। এরপর আমরা সমন্বয়টি পড়ব। সমাপনী মজুদ পণ্যের মূল্য 12,000 টাকা, অলিখিত ক্রয় 2,000 টাকা। আমরা জানি সমন্বয়ের কাজ সবসময় দুইবার করতে হয়। এখানে অলিখিত ক্রয় 2,000 টাকা, এটা একবার আমাদেরকে ক্রয়ের সাথে যোগ করতে হবে এবং আরেকবার এটা পাওনাদারের সাথে যোগ করতে হবে। পণ্য উত্তোলন 1,500 টাকা। আমরা জানি এটার জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাই একবার আমরা উত্তোলনের সাথে কাজ করব এবং আরেকবার আমরা ক্রয়ের সাথে কাজ করব। দেনাদারের উপরে 3% হারে কুড়িন ও সন্দেহজনক দেনার সঞ্চিতি, অর্থাৎ দেনাদারের উপরে আমাদেরকে সমাপনী কুড়িন সঞ্চিতি 3% ধরতে হবে এবং এটা বাদ দেওয়ার পরে 2% হারে বার্তা সঞ্চিতি ধরতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কতে নির্ণয় করতে বলেছে নিট দেনাদারের পরিমাণ। যখন নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে বলবে তখন আমরা শুধুমাত্র দেনাদারের সাথে সংশ্লিষ্ট কাজগুলোই করব। অর্থাৎ দেনাদার থেকে এখানে আমাদের দুটি কাজ, একবার কুড়িন সঞ্চিতি বিয়োগ করতে হবে, তারপরে দেনাদারের বার্তা সঞ্চিতি বিয়োগ করতে হবে। তারপর খতে বলেছে মোট মুনাফা নির্ণয় করো, গতে বলেছে মোট মুনাফা 72,500 টাকা ধরে সমাপ্ত বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ আমরা খতে যে মোট মুনাফা নির্ণয় করব সেটা দিয়ে আমরা পরবর্তী অংশটা করতে পারবো না, আমাদেরকে মোট মুনাফা 72,500 টাকা ধরে অঙ্কটা করতে হবে। তাহলে চলো আমরা ক নির্ণয় করি, নেট দেনাদারের পরিমাণ। নেট দেনাদারের পরিমাণ নির্ণয় করার জন্য প্রথমে আমরা বিবরণ টাকা টাকা এভাবে একটি ছক করব। প্রথমে আসবে আমাদের দেনাদার। দেনাদারের উপরে আমাদেরকে সমন্বয় 3% হারে সমাপনী কুড়িন সঞ্চিতি ধরতে বলেছে, অর্থাৎ 40,000-এর উপরে 3% করলে হবে 1,200 টাকা। এবার আমরা 40,000 টাকা থেকে 1,200 টাকা বিয়োগ করলে পাচ্ছি 38,800 টাকা। তারপর যখন আমাদেরকে দেনাদারের উপরে বার্তা সঞ্চিতি ধরতে বলবে তখন কিন্তু আমরা 40,000-এর উপর ধরতে পারবো না, তখন আমাদেরকে এই 38,800-র উপরে 2% বার্তা সঞ্চিতি ধরতে হবে। তাহলে 38,800-র উপরে 2% হচ্ছে 776 টাকা। এবার আমরা 38,800 টাকা থেকে 776 টাকা বিয়োগ করলে পাবো 38,024 টাকা, আর এই 38,024 টাকাই হচ্ছে আমাদের নিট দেনাদার। যদি আমাদের প্রশ্নে অলিখিত বিক্রয় থাকতো তাহলে প্রথমে আমরা দেনাদারের সাথে অলিখিত বিক্রয়টা যোগ করে নিতাম, যদি সমন্বয়ে অলিখিত বিক্রয় কথাটা থাকতো। তারপরে আমরা আমাদের সমাপনী কুড়িন যদি প্রশ্নে দেওয়া থাকতো সেটা বিয়োগ করে নিতাম। এর পরবর্তী কাজগুলো হচ্ছে এই দুটো। যেহেতু আমাদের প্রশ্নে অলিখিত বিক্রয় বা সমাপনী কুড়িন নাই, সেজন্য আমরা এই দুইটা কাজ না করে আমরা আমাদের সমন্বয়ে যে কাজ দুটি দেয়া আছে সেটা দিয়ে আমরা আমাদের নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করেছি। খতে আমাদেরকে বলেছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য। তাহলে আমরা জানি মোট মুনাফা নির্ণয় করতে হলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যে ব্যয়কে বিয়োগ করতে হয়। বিক্রয় থেকে
বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা পাবো মোট মুনাফা। আমাদের প্রশ্নে বিক্রয় ছিল 1,25,000 এবং বিক্রয় ফেরত তার অপোজিটেই আছে 5,000, বিয়োগ করলে আমরা পাচ্ছি 1,20,000। এই 1,20,000 টাকাই হচ্ছে আমাদের নেট বিক্রয়। এরপরে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্যকে লিখব, তারপরে আসবে ক্রয়। যেহেতু আমাদের ক্রয়ের সাথে সমন্বয়ে কাজ আছে, সেজন্য আমরা ক্রয়কে ফার্স্ট কলামে লিখব। ক্রয়ের সাথে প্রথমে আমাদেরকে অলিখিত ক্রয়টা যোগ করে নিতে হবে, তারপর ক্রয় ফেরত বিয়োগ করতে হবে, তারপর পণ্য উত্তোলন বিয়োগ করতে হবে। তারপরে আমরা পাচ্ছি 28,100 টাকা। এরপরে আসবে আমাদের প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা এখানে বহন খরচকে পেয়েছি 2,500 টাকা। এরপর আমরা আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ যোগ করে ফেলবো। যোগ করলে আমরা পাবো 55,600 টাকা। এবং এখান থেকে আমরা আমাদের সমাপনী মজুত পণ্য যেটা সমন্বয়ে দেওয়া আছে 12,000 টাকা বিয়োগ করব। তাহলে আমরা পাবো 43,600 টাকা। এই 43,600 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা। এবার আমরা আমাদের বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বিয়োগ করব। তাহলে আমরা পাচ্ছি 76,400 টাকা। এই 76,400 টাকাই হচ্ছে আমাদের মোট মুনাফা। কিন্তু আমরা গ অংশ করার সময় এই 76,400 টাকা দিয়ে অঙ্ক করতে পারবো না, কারণ গতে আমাদেরকে বলা আছে মোট মুনাফা 72,500 টাকা ধরে করতে হবে। তাই আমরা 72,500 টাকা দিয়েই আমাদের গ অংশ কমপ্লিট করব। শিক্ষার্থীরা, এবার আমরা গতে চলে যাচ্ছি। মোট মুনাফা 72,500 টাকা। আমরা জানি মোট মুনাফা 72,500 টাকা ধরে অঙ্ক করার পর আমাদেরকে এখানে পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে, কারণ নিট মুনাফা নির্ণয় করতে হলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করতে হয়। তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা। পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বেতন, ভাড়া, আপ্যায়ন খরচ, এই তিনটা আমরা প্রথমে লিখে নিলাম। কারণ এটা সেকেন্ড কলামে বসানোর কারণ হচ্ছে বেতন এবং ভাড়ার সাথে আমাদের সমন্বয়ে কোনো কাজ নেই। যদি বকেয়া বা অগ্রিম থাকতো তাহলে আমরা প্রথম কলামে বসাতাম। তারপরে আসছে আমাদের বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচে আমাদের প্রশ্নে দেয়া আছে ব্র্যাকেটে 4 বছর, অর্থাৎ 3,200 টাকার মধ্যে আমাদের 4 বছরের দেয়া আছে। 4 বছরের মধ্যে এই বছর সহ 4 বছর, অর্থাৎ আমাদেরকে এই বছরের টাকাটা কি করতে হবে, রেখে আগামী 3 বছরের টাকাকে বিয়োগ করে দিতে হবে। কারণ আমরা জানি আর্থিক বিবরণী 1 বছরের হিসাব। এই বছরের হিসাবের মধ্যে আগামী 3 বছরের হিসাব কোনোভাবেই থাকতে পারবে না। তাই আমরা 3 দিয়ে গুণ করেছি এবং 4 দিয়ে ভাগ করেছি। এবার আমরা 2,400 টাকা পেয়েছি এবং 3,200 থেকে 2,400 বিয়োগ করলে আমরা পাচ্ছি 800 টাকা। এই বিজ্ঞাপন খরচের অংশতে আমি তোমাদেরকে আরো কয়েকটি বিজ্ঞাপনের সমন্বয় দেখাবো। যদি রেয়ামিলে বলে বিজ্ঞাপন খরচ 2 বছরের জন্য পরিশোধিত এবং রেয়ামিলে আমাদের বিজ্ঞাপন খরচ যদি হয় 4,000 টাকা, তাহলে আমাদেরকে পরিচালন ব্যয়তে বিজ্ঞাপন খরচ প্রথমে 4,000 টাকা লিখতে হবে এবং 2 বছরের মধ্যে বর্তমান বছর 1 বছর এবং আগামী বছর হচ্ছে আরো 1 বছর, অর্থাৎ আমরা বর্তমান বছরের টাকাটা রেখে আগামী বছরের টাকাটা বিয়োগ করে দিব। তাহলে আমরা এই 2,000, অর্থাৎ এখানে কত দেয়া আছে 4,000-এর অর্ধেক হচ্ছে কত 2,000, অর্থাৎ 2,000 হচ্ছে আমাদের বর্তমান বছরে এবং বাকি 2,000 হচ্ছে আগামী বছরের, অর্থাৎ 1 বছরের টাকা রেখে আগামী বছরের টাকাটা আমরা কি করব, বাদ দিয়ে হিসাব থেকে বাদ দিয়ে দেখাবো। এবং অলিক সম্পদে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে আসবে আরো 2,000 টাকা।
যদি আমাদেরকে বলে বিজ্ঞাপন খরচের 5 ভাগের 2 অংশ অবলোপন করো, আর রেয়ামিলে যদি আমাদের বিজ্ঞাপন খরচ দেয়া থাকে 10,000 টাকা, তাহলে আমাদের পরিচালন ব্যয়তে বিজ্ঞাপন খরচ আমরা লিখব 10,000 টাকা। এবং এখানে আমরা বিলম্বিত কিভাবে করব? প্রথমে 10,000 কে 3 দিয়ে গুণ করব এবং 5 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমাদের 5 থেকে 2 চলে গেলে আর কত থাকবে? আর 3 থাকবে। ওই 3 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে এবং 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 6,000 টাকা। 10,000 টাকা থেকে 6,000 গেলে আমাদের আউটার কলামে চলে যাবে 4,000 টাকা। এবং এই 6,000 টাকাই যাবে আমাদের আর্থিক বিবরণী অলীক সম্পদে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে। যদি আমাদেরকে বলে বিজ্ঞাপন খরচের 5 ভাগের 2 অংশ বিলম্বিত করতে হবে। দেখো আমাদের আগের অংশটা ছিল এখানে বলেছে অবলোপন করতে হবে। বিজ্ঞাপন খরচের 5 ভাগের 2 অংশ অবলোপন করতে হবে। তাহলে আমরা এইভাবে করেছি। আর যদি বলে যে বিজ্ঞাপন খরচের 5 ভাগের 2 অংশ বিলম্বিত করো, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব এবং 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 4,000 টাকা। এবার 10,000 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করলে আমরা পাবো 6,000 টাকা। এবং আর্থিক বিবরণীর অলীক সম্পদে আমরা বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে দেখাবো এই 4,000 টাকা। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা যদি বিজ্ঞাপনের সমন্বয়গুলো দেখি, তাহলে আমরা এই কয়েক ধরনের সমন্বয় সবসময় দেখতে পাবো। এবার আসো আমরা আবার আমাদের অঙ্কতে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি সমাপনী কুড়িন, যেটা আমরা কতে নির্ণয় করেছি। নতুন কুড়িন সঞ্চিতি বা সমাপনী কুড়িন সঞ্চিতি সেটা হচ্ছে 1200 টাকা। এর থেকে আমরা আমাদের মিলে যে প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি ছিল 1000 টাকা, সেটা বিয়োগ করলাম, তাহলে আমরা পেয়েছি 200 টাকা। এরপরে আমাদের কতে আরো একটি অংশ ছিল দেনাদারের বার্তা সঞ্চিতি, সেটা আমরা কতে নির্ণয় করে পেয়েছি 776 টাকা। এবার আমরা আমাদের পরিচালন ব্যয়ে যতগুলো টাকা আছে সবগুলোকে যোগ করব। যোগ করলে আমরা পাবো 27,476 টাকা। আর এই টাকাটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ের টাকা। এবং এটার আগে দেখো বাদ লেখা আছে, সুতরাং আমরা মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়ের টাকাটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো 45,024 টাকা। এবং এই টাকাটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। আমরা জানি পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হয় এবং অন্যান্য ব্যয় বিয়োগ করতে হয়, কিন্তু আমাদের প্রশ্নে অন্যান্য ব্যয়ের কোনো এন্ট্রি ছিল না, তাই আমরা অন্যান্য আয় লিখেছি। অন্যান্য আয়ের আমাদের একটি মাত্র এন্ট্রি ছিল, সেটা হচ্ছে বার্তা প্রাপ্তি। যখন একটি মাত্র এন্ট্রি থাকবে তখন আমরা এগুলোকে সেকেন্ড কলামে না লিখে একটাই এন্ট্রি থাকার কারণে আমরা এটা থার্ড কলামে লিখে দিলাম। তাহলে আমাদের 45,024 টাকার সাথে 3,000 টাকা যোগ করার পর আমরা পেয়েছি 48,024 টাকা। আর এই টাকাটাই হচ্ছে আমাদের নেট মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আর্থিক বিবরণী সফলভাবে কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের গাণিতিক সমস্যার সমাধানে কিছু প্রয়োজনীয় শর্তাবলী জানতে হবে। এখানে আমি তোমাদের জন্য 14টি সূত্র লিখেছি। দেখো এখানে আমাদের 1 থেকে 14 পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সূত্র এখানে দেয়া আছে। এর প্রথমে হচ্ছে আমাদের নেট ক্রয়, নেট বিক্রয়, নেট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা, পরিচালন মুনাফা, নেট মুনাফা, মোট সম্পদ, মোট দায়, মালিকানা সত্ত্ব। অর্থাৎ 1 থেকে এই 9 পর্যন্ত সূত্রগুলো আমাদের যে ক্রয় বিক্রয়কারী বিষয় বিবরণীর অঙ্কগুলো আছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দশম অধ্যায়ে আরো এক ধরনের অঙ্ক আছে, সেটা হচ্ছে অনুপাতের অঙ্ক। এই অনুপাতের অঙ্কের জন্য আমাদেরকে 10 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত
সূত্রগুলো ভালো করে জানতে হবে। যেমন চলতি অনুপাত, চলতি অনুপাতের সাধারণত আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ 1 টাকার চলতি দায়ের বিপক্ষে আমার কাছে 2 টাকা থাকতে হবে। অর্থাৎ আমি যদি তোমাকে 1 টাকা পরিশোধ করতে চাই, তাহলে আমার কাছে 2 টাকার সম্পদ থাকতে হবে। এরপরে দেখো তারল্য অনুপাত। তারল্য অনুপাতের এই অংশেতে আমাদেরকে সমাপনী মজুদ পণ্যকে বসাতে হবে। তারল্য অনুপাতের ক্ষেত্রেও আমাদের একটি আদর্শ মান আছে, সেটা হচ্ছে 1:1, অর্থাৎ 1 টাকার তরল দায় পরিশোধের জন্য আমার কাছে 1 টাকার তরল সম্পদ থাকতে হবে। অর্থাৎ আমি যদি 1 টাকার দায় পরিশোধ করতে চাই, আমার কাছে 1 টাকা থাকাই যথেষ্ট। নিট মুনাফার হার, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। আমরা অনেকে বিনিয়োজিত মূলধন বলতে কি সেটা জানি না। বিনিয়োজিত মূলধন হচ্ছে মোট সম্পদ থেকে যদি প্রতিষ্ঠানের মোট চলতি দায়কে বিয়োগ করা যায়, তাহলে আমরা যা পাই সেটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন। আমার মনে হয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই 14টি সূত্র ভালো করে নিজেদের মধ্যে আত্মস্থ করে নিতে পারো, তাহলে তোমাদের দশম অধ্যায় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে।